বাড়িতে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। সকাল পৌঁছানো মাত্র গলা বাড়িয়ে গ্যারেজটা দেখল। না, আরশান আসেনি এখনো। এই ওর গাড়ি নেই। মনটা খারাপ হয়ে গেল। কখন ফিরবে ছেলেটা? ফিরল আরও ঘন্টা দেড়েক পর। সকাল কিচেনে খাবার টেবিলে বসে শশা কাটছিল। ওর পাশে অনেক বসে আছে ল্যাপটপ নিয়ে। অনেকটা খুব বেশি কথা বলছে। সকালের কিছুই ভালো লাগছে না। কোনো কথা সে মন দিয়ে শুনতে পারছে না, বলতে পারছে না। সকালের এই অন্যমনস্কতা অনেক বেকুবটা টের পাচ্ছে না। অনর্গল বক বক করেই যাচ্ছে। টেবিলে চাচা চাচি ও চাচির বোনও বসে আছেন। চা খেতে খেতে গল্প করছেন তারা। অনেক বলছিল, তুমি কি একবার আমার সাথে আমার ভার্সিটিতে ঘুরতে যাবে? গেলে পারতে। খুব ভালো কথা। সকাল ওর কথায় সায় দিয়ে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার মুখের কথা মুখেই রয়ে গেল, আটকে গেল মাঝপথে। আরশান হেঁটে আসছে। তার চুল এলোমেলো, চোখ কিঞ্চিত লালচে, দৃষ্টি অস্থির। সকাল থমকে গেল। ওর থমকানো দৃষ্টির পিছু ধরে অনেকও তাকালো আরশানের দিকে। তাকালো চাচা চাচি চাচির বোন। আরশান অন্য কোনো দিকে না তাকিয়ে শুধু অনিককে একবার চোখে চোখে আপাতমস্তক দেখে নিল। তারপর সরাসরি সকালের চোখে চেয়ে ভরাট গলায় বলল, কালকে আপনি কি করছেন? সকাল অপ্রস্তুত হয়ে পড়ল। আমতা আমতা করে বলল, কিছু তো করছি না। আরশান টেবিলের ওপর রাখা ফলের ঝুড়ি থেকে একটা আপেল তুলে নিল। আপেলটাকে শূন্যে ছুঁড়ে দিয়ে আবার হাত বাড়িয়ে লুফে নিয়ে ড্যাম কেয়ার ভাবে বলল, কালকে তাহলে আমার সাথে লাঞ্চ করছেন। শার্প অ্যাট 12 রেডি থাকবেন। সকালে সারা শরীরে একটা কাঁপন ছড়িয়ে পড়ল। চোখ নামিয়ে নিল সে। কথাটা বলেই আরশান ঘুরে দাঁড়ালো। কয়েক পা এগিয়ে আবার পেছনে ফিরে তাকালো। বলল, আর হ্যাঁ, আপনি শাড়ি পরেন? সাদা শাড়ি আছে আপনার? সকাল মাটির সাথে মিশে যেতে যেতে বলল, আছে। অসাম বলে আরশান ফিরে চলল। সকাল গলার সাথে চিবুক লাগিয়ে শশার ওপর ছুরি চালাতে থাকলো। ফিরে আসতে আসতে আরশান দাঁত দিয়ে জিভ কাটলো। কি করে বসলো সে হুট করে? এভাবে সবার সামনে নিজের গালে ঠাস করে একটা চর বসাতে ইচ্ছা করছে। পালাবে বলে ঠিক করে রেখেছিল, কিন্তু পালাতে গিয়ে সে আরও বেশি করে ধরা পড়ে যাবে এমনটা জানলে মেয়েটার সামনে যেতই না আজ। আরশানটা স্মার্ট, বিচক্ষণ, অতিশয় সুদর্শন, না কুচু অহংকারী আরশানটা হঠাৎ ঝুপ করে বোকা মানব বনে গেল সাধারণ এক বাঙালি মেয়ের জন্য। সাধারণ? সত্যি সাধারণ কি সে? সাধারণ হলে কি আশেপাশে অসংখ্য নজরকাড়া সুন্দরীর মধ্যে শুধুমাত্র এই এক মুখ আরশানের বুকের ভেতর এমনভাবে গেঁথে গেল? ঘরে এসে গরম জলের নিচে দাঁড়িয়ে শাওয়ার নিতে নিতে আরশানের মনে হলো, যা হবার ভালোই হয়েছে। এখন সকাল তার কথার দাম দিলেই হয়। যদি না দেয়, সেই অপমান আরশান সইতে পারবে তো? ঘটনা কোন দিকে যাচ্ছে তুমি কি বুঝতে পারছো? রহমান সাহেবের চোখের সামনে পত্রিকা ধরেছিল। তিনি পত্রিকা সরিয়ে নিয়ে স্ত্রীর দিকে তাকালেন। ফাহাদের মায়ের নাক মুখ লাল, চোখ বিস্ফোরিত। রহমান সাহেব ঠান্ডা গলায় বললেন, কোন ঘটনার কথা বলছো? তোমার ছেলে কি আমার ছেলের বউয়ের সাথে প্রেম করছে? এটা কি দেখার বাকি ছিল? ছেলেটা এখনও তোমার ছেলের বউ হয়নি, ভেবে চিনতে কথা বলবে। হয়নি তো কি হয়েছে, হবে। আরশান কি জানে যে সকালের সাথে ফাহাদের বিয়ের কথা চলছে? জানে না বোধহয়। ফাহাদের মা তৎক্ষণাৎ ঘরের দরজার দিকে এগিয়ে যেতে যেতে উত্তেজিতভাবে বললেন, এক্ষুনি বলছি আমি। রহমান সাহেব কড়া স্বরে বলে উঠলেন, ফাহাদের মা, থামো। কেন কেন থামবো? তোমার কি মনে হয় না কিছু বলার মতো থাকলে সকাল নিজেই বলতো? সে তো আর কচি খুকি না, তাই না? সকাল বলেছে নাকি বলেনি তা আমি জানি না, জানতেও চাই না। আমি নিজেই বলবো। তোমার ছেলে আমার ছেলের সর্বস্ব কেড়ে নেবে আর আমি চুপচাপ বসে থাকবো? তা হয় না। সর্বস্ব কেড়ে নেওয়ার ব্যাপারটা কি?
ফাহাদের মা ফুঁসতে ফুঁসতে বললেন, তোমার দেশের বাড়ির সম্পত্তির এক কোণাও তো আমার ছেলে পেল না। তোমার বাবা সমস্ত কিছু আরশানের নামে লিখে দিয়ে গেছে। এখন দেশ থেকে আমি নিজে পছন্দ করে বউ খুঁজে বের করেছি, সেই বউয়ের ওপর তোমার ছেলে নজর দিল। সাহস তো কম না। সম্পত্তি আরশানের নামে কেন লিখে দিয়েছেন বাবা তা তুমি জানো। বেশ, এখন আমি চললাম। তুমি যদি আরশানকে কিছু বলেছ তাহলে জেনে রেখো, তোমার সাথে আমার সম্পর্ক এখানেই শেষ। ফাহাদের মা থমকে গেলেন। কি বোঝাতে চাইছো তুমি? আরশানকে কিছু বলার দরকার নেই। কেন? কারণ ও অনেক বেশি ইমোশনাল। ফাহাদ স্মার্ট ছেলে, সামলে নেবে নিজেকে। বাহ, চমৎকার। ফাহাদ কি তোমার ছেলে নয়? কেন ওর প্রতি তোমার এই নিষ্ঠুর মনোভাব? আমার ছেলে বলেই আমি দুজনকে খুব ভালো মতো চিনি। আরশান ছোটবেলা থেকে বুকের মধ্যে অনেক কষ্ট নিয়ে বড় হয়েছে। ও কিন্তু ঠিক স্বাভাবিক না। ফাইনালি সে যদি কোনো মেয়েকে পছন্দ করতে পারে তাহলে আমাদের উচিত হবে না সেখানে বাদ সাধা। বুঝতে পারছো? তারপরও যদি তুমি ওকে কিছু বলেছ তো জেনে রাখো, এখানে তোমার আমার সম্পর্কের ইতি টানা হয়ে যাবে। ফাহাদের মা আতঙ্কিত চোখে তাকিয়ে রইলেন স্বামীর দিকে। খানিক বাদেই বললেন, কিন্তু সকাল কেন কিছু বলেনি? হয়তো বলেছে, হয়তো বলেনি। এটা নিয়ে তুমি এত ভাবছো কেন? মেয়েটা এ বাড়ির বউ হলেই তো হলো। বড় বউ নাকি ছোট বউ তা দিয়ে তো আমার কিছু যায় আসে না। শুধু বলি, বাচ্চাদের ব্যাপারে ইন্টারফেয়ার করা বন্ধ করো। ওরা বড় হয়েছে, ওদের ওদের মতো থাকতে দাও। সেদিন অক্টোবর, আকাশ আলোকিত নীল। কাছ পোকা ওরা সোনা বরণ রোদ্দুরে ছেয়ে আছে চারপাশ। জঙ্গল থেকে হু হু করে হাওয়া ছুটে আসছে বুক ভর্তি শুকনো পাতার দল নিয়ে। বৃষ্টির মতো ঝরছে পাতা, উড়ছে বাতাসে অবিরাম খসখস শব্দ তুলে। সকাল যখন সাদা জমিন আর রূপালি পাড়ের সিল্ক শাড়ি পরে প্যাটিওতে এসে দাঁড়ালো, অক্টোবরের মন কেমন করা সোনালি রোদ্দুরটা তখন আচমকা এক অপার্থিব স্বর্গীয় ক্ষণে রূপান্তরিত হলো। আরশান সেদিকে অনেকক্ষণ আবিষ্টভাবে চেয়ে রইল। তার মনে হলো এত সুন্দর দৃশ্য সে এর আগে কখনো দেখেনি। সে আসন্ন গলায় স্বগোক্তি করল, বলো পৃথিবী, কার অক্টোবর বেশি সুন্দর, তোমার নাকি আমার? পৃথিবী উত্তর আরশানের কাছে পৌঁছে দেবার নিমিত্তে বুঝি দৈবেত্য একগুচ্ছ হঠাৎ হাওয়া ছুটে এসে সকালের খোলা চুল আর শাড়ির আঁচল এলোমেলো করে দিয়ে গেল। আরশান জানল যে তার অক্টোবরই বেশি সুন্দর। পৃথিবী মেনে নিয়েছে এই সত্যটা। তার ঠোঁটের কোণে একটি তৃপ্তি হাসি ফুটে উঠল ধীরে ধীরে। এলোমেলো চুল আর শাড়ির আঁচল সামলাতে গিয়ে সকাল হিমশিম খেয়ে গেল। এজন্য শাড়ি পরতে আর তার বিরক্ত লাগে। শাড়ি সামলানোর চাইতে হরিণডাঙার রাজত্ব সামলানো ঢের সহজ। আরশান গাড়ির দরজা খুলে দিল সকালের জন্য। সকাল উঠল, উঠে বসলো আরশানও ড্রাইভিং সিটে। কেউ কোনো কথা বলছিল না। কেমন অস্বস্তিতে কাদা হয়ে আছে ওরা। চোখে তাকাতেও সংকোচ হচ্ছে। সকাল খুব একটা সাজেনি। চোখে হালকা কাজল আর লাল টিপ দিয়েছে কপালে। বেশি সাজগোজ করতে লজ্জা লাগছিল ওর। চাচি কড়া নজর ছিল কাল রাত থেকে ওর উপর। সে নজর উপেক্ষা করে লজ্জা শরমের মাথা খেয়ে যথাসময়ে তৈরি হয়ে নিয়েছে সে। আরশান ডেকেছে বলে কথা, বাকি সব গোল্লাই যাক। সকাল আর চোখে দেখল এবার আরশানকে। হালকা আকাশি রঙের একটা টি শার্ট পরেছে, চোখে সানগ্লাস, গালে 2-3টে খোঁচা দাড়ি। শেভ করেনি, তবুও সুন্দর লাগছে। এই মুখটার দিকে তাকালে সে সম্মোহিত হয়ে যায়, পাগল হয়ে যায়। জগৎ সংসার এলোমেলো লাগতে শুরু করে। কি খাবেন? আরশানই কথা বলল প্রথম, চোখ সামনের রাস্তার দিকে রেখে। সকাল একটু সংকুচিতভাবে বলল, জানি না, আপনার ইচ্ছা। আপনার ইচ্ছার কথা জানতে চেয়েছি। আমার কোনো ইচ্ছা নেই, আর আমি তো এখানে নতুন, কোনো আইডিয়া নেই। আপনাকে অপশান দিচ্ছি। শিওর? চাইনিজ, ইটালিয়ান, মেডিটেরেনিয়ান?
মেক্সিকান, ইথিওপিয়ান, ভিয়েতনামি। থামেন থামেন, কনফিউজ হয়ে যাচ্ছি। আমাদের দেশে চাইনিজ ফুড আমি খুব পছন্দ করি, বাট রয়্যাল চাইনিজ আসলে কখনো ট্রাই করিনি। সো চাইনিজ খাওয়া যায়, নইলে ইটালিয়ান। আপনি সি ফুড পছন্দ করেন? ভীষণ। ঠিক আছে, তাহলে সি ফুডই হোক। বাকি পদটা আর কেউ কোনো কথা বলল না, কথা খুঁজে পাচ্ছিল না। ভালো লাগা, সংকোচ, অস্বস্তি সব কিছু মিলিয়ে একটা অদ্ভুত মিশ্র অনুভূতি হচ্ছিল। রেড লবস্টারের সামনে গাড়ি থামল। রেস্টুরেন্টে ঢোকার পর সুন্দরী সোনালি চুলো ওয়েট্রেস দুজনের জন্য একটা খালি টেবিল দেখিয়ে দিল। বসলো ওরা। বসেও কেউ কোনো কথা বলল না, মনোযোগ দিয়ে মেনু দেখতে লাগলো। আরশান অর্ডার করলো ফ্রাইড ওয়েস্টার্স, শ্রিম্প অ্যান্ড উড গ্রিল চিকেন। সকাল একটা গার্লিক শ্রিম্প ক্যাম্পি অর্ডার করলো। অর্ডার করা হয়ে গেলে আরশান তাকালো সকালের দিকে। সকাল চোখ সরিয়ে নিল, আবার তাকালো। ভারী অস্বস্তি লাগছে তার। আরশান নড়ে চড়ে বসে পকেট থেকে সেলফোন বের করে টেবিলের উপর রাখলো। হাত বাড়িয়ে হাত ঘড়ি দেখলো, 12:30 বাজে। কিছু একটা বলা উচিত, কিন্তু কি বলবে, কিভাবে শুরু করবে তা কিছুতেই বুঝে উঠতে পারছে না। এত আনস্মার্ট সে ছিল না কোনো দিনই। কথা মনে আসার আগে মুখে আসে তার। আজকে কি হলো আল্লাহ জানে। বোবাই ধরেছে মনে হচ্ছে, গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। কি খবর আপনার? অনেক কষ্টে প্রশ্নটা করতে পারলো আরশান। সকালে সত্যি নার্ভাস লাগছিল। এত নার্ভাস লাগবে জানলে সে জীবনেও আসতো না। এখন মনে হচ্ছে আশাটা ভুল হয়েছে। নার্ভাসের ঠেলায় উল্টাপাল্টা কিছু না বলে বসে। আল্লাহ বাঁচাও। এই তো চলছে, বলল সকাল। তারপর কি? এবার কি হবে? মনে মনে প্রশ্ন করলো আরশান নিজেকে। উত্তর এলো না। সেই মুহূর্তে অপরিচিত একটা গলার স্বর ওদেরকে হালকা চমকে দিল। সকাল চোখ তুলে দেখল একটা সাদা চামড়ার পাতলা গড়নের যুবক আরশানের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। আরশান উঠে দাঁড়িয়ে হাত মেলালো। যুবকটি বলল, কি ম্যান, ছুটি কেমন কাটছে? ভালো, আরশান বলল। ভালো যে যাচ্ছে তা তো দেখতেই পাচ্ছি। এটুকু বলে আর চোখে সকালের দিকে একবার দেখে নিয়ে ফসকে গলায় বলল, কি তোমার গার্লফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দেবে না? আরশান বিব্রত হয়ে পড়ল। অপ্রস্তুতভাবে একবার তাকালো সকালের দিকে। সকাল চোখ নামিয়ে নিল নিচে। থতমত খাওয়া আরশানের মুখ দিয়ে টানা 2-3 মিনিট কোনো কথা বের হলো না। একটা সময় সে বলল, হ্যাঁ নিশ্চয়ই সকাল। ও হচ্ছে রবার্ট, আমার কলিগ। আর রবার্ট ও সকাল। রবার্ট হ্যালো সকাল বলে হাত বাড়িয়ে দিল। সে সকাল নামটা উচ্চারণ করলো ভারী অদ্ভুতভাবে। বলতে চাইলো সকাল, কিন্তু শুনতে লাগলো সোয়াইখ্যাল। নিজের নামের এমন দুরবস্থা দেখে সকাল হেসে ফেলল। রবার্ট হ্যান্ডশেক করতে করতে বলল, তোমার কথা আমি শুনেছি এন্ড্রিয়ানার কাছে। ওর বর্ণনা চাইতেও তুমি অনেক বেশি সুন্দর। আমি জানতাম না বাংলাদেশি মেয়েরা এত সুন্দর হয়। আমি বাকরুদ্ধ। সকাল হেসে বলল, নাইস টু মিট ইউ রবার্ট। রবার্ট বলল, লাইকওয়াইজ। ঠিক আছে, তোমাদের আর ডিস্টার্ব করব না। এনজয় দ্য ডেট শব্দটা কানে লাগলো। সকাল দেখলো আরশান লাল হয়ে গেছে। সকালেরও লজ্জা করছিল, তবুও রবার্ট চলে যাওয়ার পর লজ্জার ঢোক গিলে ফেলল সে। গার্লফ্রেন্ড, ডেট, এসবের মানে কি? কি বলে গেল আপনার বন্ধু? প্রশ্নটা শুনে আরশান একটু অপ্রস্তুত হলো প্রথমে। এরপর তার নিজস্ব কায়দায় মুখ বাঁকা করে নিজে কি যেন চিন্তা করে বলল, বাদ দিন, লোকে কত কিছু বলে, লোকের কথায় অত কান দিতে হয় না। তাই? আপনি ভুলটা ভেঙে দিলেই পারতেন। একটা স্তব্ধ অভিমান চেপে বসলো আরশানের বুকে। সকালের কি তাহলে ওর গার্লফ্রেন্ড হতে আপত্তি আছে? আরশান একটু উত্তেজিত ভাবে বলল, ও এখনো জায়গাটা ছাড়েনি, ডেকে ভুলটা ভাঙিয়ে দেব?
বলবো যে আপনি আমার কেউ নন? কেউ নই? নিজের অজান্তেই প্রশ্নটা বেরিয়ে এলো সকালের মুখ থেকে। আরশান স্থির চোখে তাকালো সকালের দিকে, ক্ষীণ গলায় বলল, কে হন আপনি আমার? সকাল মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে, বলল, আপনিই তো বললেন কেউ নই। ঠিক সেই সময় রবার্ট আবারও জায়গাটা অতিক্রম করলো, তার হাতে খাবারের প্যাকেট নিয়ে। আরশান ডাকলো ওকে পেছন থেকে। এগিয়ে আসলো রবার্ট। আরশান বলল, তুমি ভুল বুঝছো। উই আর নট ইন আ রিলেশনশিপ অ্যান্ড ইটস নট আ ডেট, জাস্ট এ র্যান্ডাম হ্যাং আউট। বুঝতে পেরেছো? রবার্ট হতভম্ব হয়ে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলো আরশানের দিকে। আরশান তার অনেক দিনের পরিচিত কলিগ, প্রায় 3 বছর হয়ে গেল ওরা একসাথে কাজ করছে, কিন্তু আজ মনে হচ্ছে এই আরশানকে সে চেনে না। বলল, এক্সট্রিমলি সরি, মাই ব্যাড। আরশান বলল, উইল টক টু ইউ লেটার। সকাল লজ্জায় একদম মাটির সাথে মিশে যাচ্ছিল। কি দরকার ছিল নাটকটা করবার? ভুল ভাঙাতে চাইলে এই প্রথমেই ভাঙানো উচিত ছিল। এভাবে বেচারাকে ডেকে এনে বিব্রত করাটা কি খুব ঠিক হলো? আরশানটা না একদম পাগল। কি করবে সকাল এই পাগলটাকে নিয়ে? রবার জায়গা ছাড়ার পর আরশান আর কোনো কথা বলল না। মনোযোগের সাথে স্ট্র দিয়ে পানি গ্লাস থেকে পান করতে লাগলো। তার চোখে মুখে একটা চাপা উদ্বেগ খেলছে। সকাল বলল, কি দরকার ছিল এইভাবে ডেকে এনে লোকটাকে বিব্রত করার? সেটা নিয়ে আপনার ভাবতে হবে না, আমার বন্ধু, আমি বুঝবো। খাবার আসলো। সকালের আর কিছু খেতে ইচ্ছে করছে না। হঠাৎ করে পরিবেশটা কেমন ভারী ভারী লাগতে শুরু করেছে। আরশান থমথমে মুখ দেখে তার কেমন যেন ভয় লাগছে। সে কি বড়সড় কোনো দোষ করে ফেলেছে? খেতে ইচ্ছে না করলেও খেতে হবে, নইলে আরশান আরও রেগে যাওয়ার সম্ভাবনা আছে। খাবার কাছে টেনে নিতে নিতে সকাল সাবধানে প্রশ্ন করল, আপনি কি রাগ করলেন? সকাল আরশান গম গম করে বলে উঠল, রাগ করব কেন? আমি কি আপনাকে আমার গার্লফ্রেন্ড বানানোর জন্য মরে যাচ্ছি নাকি? সকাল হেসে ফেলল। রাগের বাহার দেখে তো তাই মনে হচ্ছে। আরশান ক্রু চোখে তাকালো সকালের দিকে। ফাজলামো করছেন? একটু করছি, হাসি সামলে বলল সকাল। রাগান্বিত মানুষটাকে এত কিউট লাগছে কেন জানে না সে। ইচ্ছে করছে গাল টেনে একটু আদর করে দিতে। আরশান দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে রাগটা চাপলো, তারপর কাঠ্য হাসি হেসে বলল, শুনুন, আমার কোনোদিন কোনো গার্লফ্রেন্ড ছিল না, হবেও না কখনো হবে না? মনে হচ্ছে না। শুনে সকাল ঠোঁট টিপে হাসলো। এত ইগো থাকলে হবে কি করে? আরশান ভ্রু উঁচিয়ে তাকালো। এটার মানে কি? কিছু না। আপনার কথা বলুন, আপনার কোনো প্রেমিক নেই? প্রেমিক তো অনেক আছে। ওরে বাবা, কয়টা বয়ফ্রেন্ড আপনার? কাট গলায় প্রশ্ন করলো আরশান। বয়ফ্রেন্ড আর প্রেমিক কি এক হলো? আলাদা নাকি? প্রেম মানে আমার প্রেমে পড়েছে এমন, আর বয়ফ্রেন্ড মানে যার সাথে আমার রিলেশন আছে এমন একজনকে বোঝাই, তাই নাকি? আমি তো জানি না, আমার আবার এসব বিষয়ে আপনার মতো অত জ্ঞান নেই। বয়ফ্রেন্ড একটাও নেই। কপাল খারাপ জুটল না। আরশান বুক থেকে অজান্তেই একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে গেল। মুখে নির্বিকার ভাব ফুটিয়ে তোলার চেষ্টা করে সে বলল, বলেন কি? এত প্রেমিকের ভিড়ে একটা মাত্র বয়ফ্রেন্ডও খুঁজে পাওয়া গেল না তো? কেন? সকাল এ প্রশ্নের উত্তরে মুখ তুলল। আরশানের চোখে চেয়ে ক্ষীণ গলায় বলল, মনের মতো কাউকে পাইনি বলে। আরশান ফ্রাইড ওয়েস্টার চাবাতে বলল, আপনার বয়স কত? এত দিনেও মনের মতো কাউকে পাননি? আর পাবেন বলে মনে হচ্ছে না। আমার বয়স 25। এত বুড়িও হয়ে যায়নি যে মনের মানুষ পাওয়ার স্বপ্নটুকু দেখতে পারবো না। ফেয়ার এনাফ। আপনার কি সমস্যা? আপনি এখনও সিঙ্গেল কেন? সিগন্যাল পাইনি বলে। সিগন্যাল? হ্যাঁ, সিগন্যাল। মনের ভেতর থেকে একটা সিগন্যালের অপেক্ষায় আছি।
আর আসলে আমি এসব নিয়ে ভাবি না। একা থাকতে আমার ভালো লাগে। পিছুটান জিনিসটা আমি ব্যক্তিগতভাবে একটু ভয় পাই। ভয়? হ্যাঁ, ভয়। আমার মনে হয় মানুষ সম্পর্ক গড়ে সম্পর্ক ভাঙার জন্য। খুব অদ্ভুত আপনার চিন্তাভাবনা। ঠিক বলেছেন। আমি মানুষটা বেশ অদ্ভুত আছি। এমন অদ্ভুত কেন আপনি? জানি না। আমার মা নেই তো। এটা একটা কারণ হতে পারে। অনেকেরই মা থাকে না? আরশান সকালের দিকে তাকালো। মুখ বাঁকিয়ে ভ্রু কুঁচকে কিছু একটা চিন্তা করলো খানিকক্ষণ। তারপর খুব ধীরে একটু ভারী গলায় বলল, আমার মা আমাকে ফেলে রেখে চলে গিয়েছিল। তখন আমি খুব ছোট। জীবনে এই প্রথমবারের মতো আরশান নিজের জীবনের সবচেয়ে বড় অপ্রিয় সত্যটা কোনো দ্বিতীয় ব্যক্তিকে মুখ ফুটে বলল। কেন বলল তা জানে না সে। শুধু মনে হচ্ছিল বলাটা দরকার। আর বলার পর আশ্চর্যজনকভাবে আবিষ্কার করলো তার ভালো লাগছে। মনে হচ্ছে বুক থেকে একটা পাথর নেমে গেছে। সকাল একটু অপ্রস্তুত হলো। সে জানে না এ ধরনের একটা কথার পর ঠিক কী বলা যায়। খাওয়া থামিয়ে কিছুক্ষণ নরম চোখে তাকিয়ে রইল আরশানের দিকে। তারপর কি হলো? আরশান ছুরি কাঁটা চামচ দিয়ে প্লেটের চিকেনটাকে টুকরো টুকরো করতে করতে বলল, বাবা যখন মাদারকে বিয়ে করলেন আমার বয়স তখন 1.5 কি 2। সেই বয়স থেকে আমি তাকেই মা বলে জেনে এসেছি। কিন্তু একটু বড় হওয়ার পর বুঝতে পারলাম উনি আসলে আমার মা নন। উনি একমাত্র ফাহাদের মা। কে নিয়ে মাদার এত বেশি ব্যস্ত হয়ে পড়লেন যে আমার টেক কেয়ার করার মতো কোনো সময় তার হাতে ছিল না। আর বাবার তখন ফুল টাইম জব। সো আমাকে নিয়ে খুব সাধারণভাবে বাবা একটু ইনসিকিউর ফিল করছিলেন, যার কারণে তিনি সিদ্ধান্ত নিলেন যে আমাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে দাদুর বাড়িতে। আপনার দাদুর বাড়ি কোথায়? মানিকগঞ্জ। আচ্ছা, তারপর আর কি? টানা 6 বছর আমি দাদুর সাথে কাটালাম আমাদের গ্রামের বাড়িতে। ওখানেই আমার লেখাপড়ার হাতেখড়ি আমার দাদুর কাছে। জানেন, আমাদের গ্রামটা না স্বপ্নের মতো সুন্দর ছিল। পৃথিবীর কত দেশই তো দেখলাম। বুকে হাত দিয়ে বলতে পারি আমাদের গ্রামের মতো সুন্দর পুরো পৃথিবীতে আর একটাও। আমাদের পুকুরেই আমার প্রথম সাঁতার শেখা, সেটাও দাদুর কাছে। বলতে বলতে আরশানের চোখজোড়া কেমন স্বপ্নচ্ছন্ন হয়ে যায়। তার গলার স্বর অন্যরকম শোনায়। খাওয়া থামিয়ে জানালার বাইরে চোখ রেখে বলতে থাকলো, আর আমার দিদার রান্নার হাত ছিল অসাধারণ। শুধু লবণ দিয়ে আলু ভর্তা মেখে দিলেও খেতে অমৃত মনে হতো। এই দুজন বৃদ্ধ বৃদ্ধা আমার জীবনের অনেকটা জুড়ে ছিল। আমি ভালো ছিলাম। বিচিত্র সুন্দর একটা শৈশব ছিল আমার। বাবা মায়ের অভাব কখনো বোধ করিনি। কিন্তু আমার এই সুখটা বেশি দিন টিকল না। বাবার মনে হলো যে গ্রামে থেকে আমার প্রপার এডুকেশন হচ্ছে না, অতএব আমাকে নিয়ে আসা হলো এখানে। তখন আমার বয়স 12। আমি একদমই আসতে চাইছিলাম না দাদু দিদাকে ছেড়ে। ভীষণ কষ্ট হচ্ছিল। প্রায় 2 বছর সময় লেগেছিল এই হোম সিকনেস পুরোপুরিভাবে কাটতে। অনেকগুলো কথা বলা শেষ করে আরশান তাকালো সকালের দিকে। সকাল গালে হাত দিয়ে ব্যথাতুর নয়নে দেখছিল ওকে। একটু কেমন মুগ্ধতা লেগেছিল ওর চাহনিতে। আরশান একটা বড় নিঃশ্বাস ফেলে বলল, সরি, অনেক আবোল তাবোল বকে ফেললাম। আরশান। এবার সকাল কেমন অদ্ভুতভাবে ডাকলো। বুঝি এমন গভীরতার সাথে বুকের ভেতর থেকে বুঝি কেউ কোনো দিন আরশানকে ডাকেনি। ডাকটা একদম মনের ভেতরে গিয়ে লাগলো। আরশান নিবিড় চোখে তাকালো সকালের দিকে। জি বলুন। সকাল ফিক করে হাসলো। টোল পড়ল ওর গালে। বলল, আপনি খুব সুন্দর করে কথা বলেন। আরশান একটু লাল হলো। হাসিটা ফিরিয়ে দিয়ে বলল, আর আপনি খুব সুন্দর করে হাসেন। সকাল লজ্জা পেয়ে গেল। চোখ নামিয়ে বলল, না। কি না? আরশান হাসে। লজ্জায় লাল টুকটুকে হয়ে যাওয়া সকালের মুখপানে দেখতে ভালো লাগছে তার। কিছু না।
কেন? আপনাকে কেউ বলেনি এর আগে? কি বলেনি? যে আপনার হাসিটা সুন্দর? বলেছে তো। তাহলে এত লজ্জা পাচ্ছেন কেন? ঠোঁটে ওর ওর আরশানের ঠোঁটে এখন ওর সেই হামবড়া নাকুচু হাসিটা। এই হাসিটাকে সকাল এখন ভালোবাসে। আগের মতো গায়ে জ্বালা ধরায় না। এখন এই হাসি বরং ভালো লাগে। জানি না কেন লজ্জা পাচ্ছি, এইটুকু বলে একটু থেমে প্রসঙ্গ পাল্টানোর উদ্দেশ্যে বলল, গতকাল আপনি কোথায় ছিলেন? বাড়িতে তো ছিলেন না মনে হয়। এন্ড্রিয়ানার বাসায় গিয়েছিলাম। সকালের মুখে একটা মেদুর ছায়া পড়ল। রাতে কোথায় ছিলেন? বললাম তো, এন্ড্রির বাসায়। সকাল পুরোপুরি নিভে গেল। ভ্রু কুঁচকে বলল, আপনি ওর বাসায় ওর সাথে একত্রে রাত কাটিয়েছেন? আরশান সকালের ঝাঁঝালো প্রশ্ন শুনে একটু ভ্যাবাচাকা খেয়ে গেল। ওয়েল, টেকনিক্যালি ইয়েস, বাট আই স্পেন্ড দ্য হোল নাইট অন আ কাউচ। সকাল একটা হতাশার নিঃশ্বাস ফেলে খাওয়ায় মনোযোগ দিল। তার যেন আর কোনো কথা নেই, সব কথা ফুরিয়ে গেছে। আরশান আস্তে করে বলল, আপনি কি রাগ করলেন? রাগ করব কেন? আপনি যেখানে খুশি যাবেন, রাত কাটাবেন, আমার কি? এন্ড্রি আমার খুব ভালো বন্ধু। আমি জানি, খুব ভালো বন্ধু আপনার, একদম চুমু খাওয়ার মতো ভালো বন্ধু। আরশান বিরক্ত গলায় বলল, দ্যাট ওয়াজ আ অ্যাক্সিডেন্ট। সকাল পানির গ্লাসে চুমুক দিতে দিতে বলল, ঝুঁকিপূর্ণ বিপজ্জনক জায়গায় থাকলে অ্যাক্সিডেন্ট তো হবেই। যাই হোক, এন্ড্রিয়ানা আমার কথা কি বলেছে রবার্টকে? প্রশ্নটা শুনে আরশান একটু থমকে গেল। কয়েকটা মুহূর্ত কাটলো নীরবে। একটা সময় আরশান জানালার বাইরে চোখ রাখল। তারপর আচ্ছন্ন গলায় বলল, শি থিংকস দ্যাট আই অ্যাম ইন আ লাভ উইথ ইউ। চমকে উঠে সকালের মুখে থেকে জল ছিটকে বেরিয়ে আসলো। কিছুটা পড়ল টেবিলের উপর, কিছুটা নিজের শাড়িতে। আরশান বিব্রতভাবে বলল, সরি, আমার মনে হয় কথাটা বলা উচিত হয়নি। সকাল ব্যস্ত হয়ে ন্যাপকিন দিয়ে পানি ছিটকে পড়া জলটুকু মুছে নিয়ে বলল, না না, ঠিক আছে। ছি, কি এক কাণ্ড করে বসলাম। আমি আসলেই একটা টোটালি মেস। একটু ধাতস্থ হওয়ার পর সকাল ধীরে ধীরে প্রশ্ন করলো, কিন্তু এন্ড্রিয়ানা এমনটা কেন ভাববে? আরশান অপরাধী গলায় বলল, আমি জানি না, সত্যিই জানি না। জানেন না? না, মানে আমাকে ঠিক বুঝে উঠতে পারছি না। ইটস কমপ্লিকেটেড। আমি বোঝাতে পারবো না। বেশ। আর আসলে হুট করে কাউকে ভালোবেসে ফেলার মতো মানুষ আমি না। এন্ড্রির ধারণাটা আমার সাথে একেবারেই যায় না। ও তাই বলুন। যাই হোক, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। চিংড়ি মাছ চিবোতে চিবোতে গম্ভীর গলায় বলল সকাল। তারপর কথাবার্তা খুব একটা বেশি এগোলো না। এবার বাইরে বেরোনোর পর ভর দুপুরের সোনারাঙা রোদে সকালের একবার পুলক ভরে দেখে নিয়ে আরশানকে বলল, আপনাকে শাড়িতে ভালো লাগছে। প্রশংসাটা শুনে খুব একটা উচ্ছ্বাস দেখালো না। একটু কেমন বিষণ্ণ গলায় বলল, ধন্যবাদ। হ্যাঁ, এই মুহূর্তে তার মনের ভেতর কেমন বিষণ্ণ হয়ে আছে। একটা হতাশার ছাপ অনুভব করছে বুকের ভেতর। একজন প্রাপ্তবয়স্ক বিচক্ষণ শিক্ষিত মানুষ কেন নিজের মনের ভাব ধরতে পারবে না? মানুষটা কি একটু বেশি মাত্রায় খেয়ালি আর পাগলাটে? এন্ড্রির প্রতি কি সে ঠিক এই রকমই মনোভাবই পোষণ করে? সকাল কি তবে ভুল মানুষকে ভালোবেসে ফেলল? ভাবতে ভাবতে সকালের চোখে একটা সূক্ষ্ম চিন্তার ছায়া ফুটে উঠল। আরশান বলল, কি হয়েছে আপনার? কি ভাবছেন? কিছু না। এত ভাবার কিছু নেই। নিজের মনে যা বলে তাই করুন। আমি সবসময় আমার মনের কথাই শুনি। আমার মন আপনার মনের মতো অতটা জটিল নয়। ওরা হাঁটছিল। কথাটা শুনে আরশান দাঁড়িয়ে পড়ল। চোখাভাবে তাকালো সকালের দিকে। সন্ধিয়ান গলায় বলল,
আপনার মন কি বলে? সকাল দাঁড়িয়ে পড়ল, একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আপাতত মন বলছে এবার বাড়ি ফিরে যাওয়া উচিত। অনেক দিন তো হলো বাবা মাকে মিস করছি। কথাটা শোনা মাত্র আসানের চোখে একটা কৃষ্ণাভ ছায়া পড়ল। সে নিষ্প্রভ গলায় বলল, এখনই চলে যাবেন এত তাড়াতাড়ি? আসলে বাবা মাকে ছেড়ে এতদিন কোথাও থাকিনি, আর ভালো লাগছে না। আরশান চুপ হয়ে গেল। এত চুপ হয়ে গেল যে ফিরতে ফিরতে তার একটি কথাও বলা হলো না। কথা বলল না সকালও। জানালা দিয়ে বাইরে চেয়ে রইল। বাইরে একটি স্বপ্নীল দুপুরবেলা। নীল আকাশের নিচে মাথা তুলে দাঁড়িয়ে থাকা বৃক্ষরাজি নীল আকাশের নিচে মাথা তুলে দাঁড়িয়ে থাকা বৃক্ষরাজির গায়ে তখন কত যে রং, কোথাও সবুজ, কোথাও হলুদ, আর কোথাও আবার লাল অথবা খয়েরি। এই রঙের খেলা দেখতে দেখতে চোখে নেশা লাগলো। হু হু করে হাওয়া বিলি কাটছে রংবাহারি বন বনানির ভেতরে। রোদ ছোঁয়া স্বচ্ছ ঝকঝকে সাপের মতো রাস্তা উঁচু নিচু হয়ে চলেছে দূর বহুদূর। এ রাস্তার যেন শেষ নেই, শেষ না হোক। সকাল এখন এই দুপুরের প্রেমে পড়েছে। এমন মোহময় মন কেমন করা দুপুরবেলাটা তার সারাটা জীবন ধরে জাপটে থাকুক এভাবে। বুকের ভেতরটা এক অসহনীয় যন্ত্রণায় অবশ হয়ে আছে। এই যে পাশে মানুষটা বসে আছে, এই মানুষটাকে যে সে ভালোবাসে সে বিষয়ে তার বিন্দুমাত্র সন্দেহ নেই। মানুষটার কাছে থাকলে সে আতরের সুবাস পায়। সে জানে এই খুশবু আর কিছুই নয়, এ তার ভালোবাসা। তার জানা ছিল না কোনো পুরুষকে সে কখনো এতটা ভালোবাসবে। সে এই সুদূর মার্কিন মুলুকে বেড়াতে এসে যে গভীর ক্ষতি হয়ে গেল, পুরো জীবন দিয়েও সেই ক্ষতি কখনো পূরণ করতে পারবে না সে। যা সে হারালো তা হারিয়ে গেছে সবার জীবনের জন্য। সারা জীবনের জন্য। দেশে ফিরে যাবে, ঠিক ঠিক ফিরে যাবে, কিন্তু যেভাবে এসেছিল সেভাবে নয়, অন্য এক সকাল হয়ে। বাড়ি ফেরার পর গ্যারেজে গাড়ি পার্ক করে নিয়ে ইঞ্জিন বন্ধ করে আরশান বলল, আপনি ঠিক কবে নাগাদ ফিরে যাওয়ার প্ল্যান করছেন? বাবা বলেছেন নেক্সট উইকে টিকিট বুক করার চেষ্টা করবেন। আরশান বিমর্ষ গলায় বলল, আমি আগামীকাল ভ্যাকেশনে যাচ্ছি 10 দিনের জন্য। তাহলে কি আপনার সাথে আর দেখা হবে না? সকালের মুখে একটা ভাঙচুরের ছাপ পড়ল। কাল আপনি ভ্যাকেশনে যাচ্ছেন 10 দিনের জন্য? কেন? প্রতি বছরই এ সময়টায় আমি ঘুরতে যাই। সকাল সিট বেল্ট থেকে নিজেকে মুক্ত করে নিয়ে কাটা ভাবে বলল, খুব ভালো, যান, ঘুরতে যান। না, বলছিলাম তাহলে কি আপনার সাথে আর দেখা হবে না? দেখা হলে কি, আর না হলেই বা কি? সকাল গাড়ি থেকে নেমে পড়ল। আরশানও নামলো তড়িঘড়ি করে। সকালকে পেছন থেকে ডেকে বলল, শুনুন, আপনি কোনো মোবাইল সিম ইউজ করেন এখানে? হ্যাঁ, চাচি দিয়েছে একটা। দেয়া যাবে নাম্বারটা আমাকে? আমার মনে নেই এখন নাম্বার, পরে দেব। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস ফর দ্য ট্রিট। সকাল গাড়ি থেকে বের হয়ে ড্রাইভওয়ে দিয়ে হাঁটছিল। পথটা উঁচু হয়ে উঠেছে 8-9 ফুট ওপরে গিয়ে থেমেছে বাড়ির সামনের উঠানে। আরশান দৌড়ে এসে পেছন সকালের একটা হাত ধরে ফেলে অস্থির গলায় বলল, আপনি এরকম করছেন কেন? সকাল হাতটা ছাড়িয়ে নিল এক ঝটকায়। কি করলাম? ইগনোর করছেন কেন আমাকে? ইগনোর করলাম কোথায়? আমি কথা বলছিলাম, আপনি আমার কথা না শুনেই আমাকে এড়িয়ে চলে যাচ্ছেন কেন? কারণ আমার কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না। আমার সাথে কথা বলতে আপনার ভালো লাগে না? আরশান, বাচ্চাদের মতো কেন করছেন? সেই মুহূর্তে অনিককে দেখা গেল। ঢালু পথটা ধরে হেঁটে আসছে। ওর কানে হেডফোন, কাঁধে ব্যাকপ্যাক, পরনে হাফ প্যান্ট আর লাল টি শার্ট। সকালকে দেখে সে কান থেকে হেডফোন খুলে নিয়ে বলল, হেই সকাল, আমি যাচ্ছি আমার স্কুলে। ওয়ানা কাম উইথ মি? বাস নিয়ে যাব।
সকাল এখানে আসার পর থেকে একবারও বাসে ট্রেনে চড়েনি, তাই এ সুযোগটা হাতছাড়া করতে চাইল না। বলল, চলো যাই। এখানে বাসে উঠিনি এখনও। লেটস গো। আজকে ওয়েদার খুব ভালো। খুশিতে ঝলমলিয়ে উঠে অনিক বলল। এরপর যেন এতক্ষণে তার আরশানকে নজরে পড়ল। হেসে বলল, হাই আরশান ভাই, হোয়াটসঅ্যাপ। আরশান দায়সারা ভাবে বলল, এই তো। সকাল আরশানকে বলল, আমি তাহলে যাই। কোথায় যাচ্ছেন? গম গম করে প্রশ্ন করলো আরশান। জর্জ মেশন গিয়ে আপনি কি করবেন? ঘুরে দেখব। আরশান কয়েক সেকেন্ড সকালের দিকে উগ্র চোখে তাকিয়ে থাকলো। তারপর হঠাৎ সকালের ডান হাতটা খামচে ধরে কাঠের গলায় হুকুম করলো, কোথাও যেতে হবে না, আসুন আমার সাথে। সকাল অস্পষ্টভাবে বলল, এ কি হচ্ছেটা কি? আরশান কোনো দিকে না তাকিয়ে সকালের হাত টেনে ঝড়ের বেগে হাঁটা শুরু করলো। হতভম্ব অনেক দাঁড়িয়ে রইল। হাঁ করে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো দৃশ্যটা। সকাল ছটফট করে উঠে বলল, কোথায় নিয়ে যাচ্ছেন আপনি আমাকে? আরশান প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন বোধ করল না। ভূতগ্রস্তের মতো হনহন করে হেঁটে যেতে লাগলো। তার কপালে বিরক্তিসূচক সংকুচিত রেখা, চোয়াল শক্ত, নিঃশ্বাসে ফোঁস শব্দ। ব্যাকইয়ার্ডে চলে আসলো আরশান। তারপর নিজের ঘরে হাতটা চেপে ধরে রেখেই পকেট থেকে চাবি বের করে স্লাইডিং ডোর লক খুলল সে। তারপর ঘরের ভেতর ঢুকে সকালকে প্রায় এক ধাক্কায় ফেলে দিল সোফার উপর। সকাল ধপ করে গিয়ে পড়ল সোফার গদিতে। সাঁড়াশির মতো কঠিন হাতের মুঠো থেকে ছাড়া পেয়ে নিজের কবজি ডলতে ডলতে ক্রোধে ফেটে পড়ল সকাল। হোয়াট দ্য হেল! এত জোরে কেউ হাত ধরে? উফ আল্লাহ, এ কিসের পাল্লায় পড়লাম আমি? আরশান যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে উল্টো দিকের সোফায় বসে নিজের পায়ের জুতো খুলতে লাগলো। সকাল চিৎকার করে বলে উঠল, পেয়েছেন কি আপনি? ফাজলামো পেয়েছেন? কেন আমার হাত ধরে নিয়ে এলেন এখানে? ওই ছেলেটা কি ভাবলো আপনাকে? ছি! আরশান ভ্রু কুঁচকে বলল, ওই ছেলেটার জন্য দেখছি দরদে আপনি মরে যাচ্ছেন। দেখেন, ফালতু কথা বলবেন না। ফালতু কথা আমি বলছি না, আপনি বলছেন। অনেক কি ভাবলো না ভাবলো তাতে কিছু আসে যায় না। আই ডোন্ট কেয়ার। আপনি মানুষটা এমন কেমন? ভীষণ হিংসুটে। আরশান দুর্বোধ্য হাসল। আমি হিংসা করছি অনেককে? সিরিয়াসলি? হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড? কথাটা বলে আরশান উঠে পড়ল। বিনা বাক্যে ক্যাবিনেট খুলে একটা ওয়াইনের বোতল বের করলো। সকাল চেঁচিয়ে উঠে বলল, রাখেন তো ওটা। যেখানে ছিল সেখানেই ফিরিয়ে রাখুন। আরশান বোতলটা হাতে ধরে রাখা অবস্থায় ঘাড় ঘুরিয়ে তাকালো। বিস্মিত গলায় বলল, কি বললেন? বললাম মদের বোতলটা রেখে দিন, খুলবেন না। কেন? আমি বলছি তাই। আরশান ঠোঁট উল্টে বলল, স্ট্রেঞ্জ। কয়েক সেকেন্ড ওখানটায় দাঁড়িয়ে থেকে কি যেন ভাবলো। তারপর বোতলটা ফিরিয়ে রাখলো যথাস্থানে। সোফার কাছে ফিরে এসে অধৈর্য গলায় বলল, স্মোক করতে পারবো একটু প্লিজ? সকাল ঠান্ডা ভাবে হুকুম দিল, শুধু একটা। আরশান আপ্লুত হবার ভান করে বলল, সো কাইন্ড অফ ইউ শেহজাদি। আরশানের মুখে প্রথমবারের মতো শেহজাদি ডাকটা শুনে সকালের ভালো লাগবেই বা না কেন? শুধুমাত্র আপন লোকেরাই তো তাকে ওই নামে ডাকে। আরশান জানালার গ্লাস খুলে দিল। তারপর সোফায় বসে লাইটার দিয়ে একটা সিগারেট ধরালো। জানালা খুলে দিতে একগুচ্ছ রেশমি হাওয়া বুনো ফুলের খুশবোর সঙ্গে নিয়ে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল ঘরের ভেতরে। ঢুকে পড়ে অবধারিত বা কর্তব্যের মতো সকালের খোলা চুলগুলো নিয়ে খেলতে শুরু করলো এক দুরন্ত খেলা। সকাল ব্যাগ থেকে পাঞ্চ ক্লিপ বের করে দু হাত দিয়ে চুল বাঁধতে গেল। আরশান আপত্তি গলায় বলল,
ওভাবে ভালো লাগছে। সকাল ঠোঁট উল্টে বলল, চুল এলোমেলো হয়ে যাচ্ছে বাতাসে। যাক, নির্বিকার গলায় বলল আরশান। আর কি করবে সে? বাধ্য মেয়ের মতো পাঞ্চ ক্লিপ আবার ব্যাগে ঢুকিয়ে রাখলো। ঘড়িতে দুপুর 3টা। রোদে এখন তেজ কম, সোনালি রোদটা রাঙা ভাব, লালচে রঙের 6টা ম্যাপেল, সিডার আর পাইন গাছের মাথায় মাথায় প্রকৃতির এত রঙের খেলা সকাল এর আগে কোনোদিন দেখেনি। ডেকের ওপর 2টি ছাইরঙা কাঠবিড়ালি সভ্য মানুষের মতো বসে টুকুর টুকুর করে কি যেন খাচ্ছে, আদুরে দেখাচ্ছে ওদেরকে। সকালের ভালো লাগছিল। ভাগ্যিস ওই পাগলটা তাকে জোর করে টেনে নিয়ে এসেছে, নিজের সামনে বসিয়ে রেখেছে। নইলে এখন অনিকের সাথে জর্জ মেশনে গিয়ে ওই পাগলটাকে ভীষণ মিস করতো সে। দিনটাই মাটি হয়ে যেত। মনে পড়তো এই পাতাল ঘরে, জঙ্গল থেকে তার ওপর আবার কানের কাছে লেগে থাকা অনিকের নিরবিচ্ছিন্ন বকবকানি। মনে হচ্ছে সে আল্লাহকে অসংখ্যবার ধন্যবাদ দিল অনিকের সাথে যেতে হয়নি। এরপর কৃতজ্ঞতার চোখে আরশানের দিকে তাকালো। সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে চোখ ভরে সকালেরকে দেখছিল সে। সকালে চোখ সরালো না এবার। 4টা চোখ অনেকক্ষণ একে অপরের দিকে নিবদ্ধ হয়ে রইল। এই লালচে রাঙা রেশমি হাওয়ায় ফুলগন্ধি অক্টোবরের দুপুরবেলা। একা সময় আরশানের কেমন যেন মাদক হাসি আবিষ্ট হয়ে গেল। আপনি এত সুন্দর কেন? সকালের বুকটা কেমন ধরফড়িয়ে করছিল। সে আকস্মিক প্রশ্ন শুনে তার হৃৎপিণ্ড কয়েক সেকেন্ডের জন্য একবার থেমে গেল। তারপর ছুটতে লাগলো পাগলের মতো। সে মনে মনে বলল, আপনি আরও অনেক বেশি সুন্দর আরশান। মুখে বলল, আপনি এত বাচ্চা কেন? বাচ্চা? বাচ্চা নয় তো কি? কখন কি করে বসেন নিজেই জানেন না। কথাটা বলে সকাল বসা থেকে উঠে দাঁড়ালো। ধীর পায়ে মোহবিষ্টের মতো আরশানের দিকে হেঁটে আসলো। খুব কাছে এসে ঝুঁকে দাঁড়িয়ে আরশানের মুখের দিকে খুব ভালো করে তাকালো। আরশানের মুখের ওপর যখন সকালের উষ্ণ নিঃশ্বাস এসে পড়ল, আরশান তখন একটা হার্টবিট মিস করলো। সকালের নিখুঁত সুন্দর ঠোঁট দুটোর দিকে কিছুক্ষণ স্থবির হয়ে চেয়ে থেকে সে একটু বিব্রত হয়ে বলল, কি হয়েছে? সকাল ধীর স্থিরভাবে আরশানের গালের ওপর আঙ্গুল দিয়ে কিছু একটা তুলে বলল, ভয়ের কিছু নেই, আপনার চোখের পাপড়ি পড়েছিল। আরশান হেসে ফেলল। মনে পড়ল সেদিন রাতের বেলায় রাস্তায় দাঁড়িয়ে সকালের চুলের ওপর থেকে পাতা সরিয়ে দিতে গিয়ে ঠিকই এরকম ডায়লগ দিয়েছিল সে নিজে। বুঝতে পারল আজকে সেই ঘটনারই শোধ নিল। পুরুষ মানুষের চোখের পাপড়ি এত লম্বা হয়? না দেখলে বিশ্বাসই হতো না। এরপর আরশানের হাত ধরে লম্বা তালুর উল্টো পিঠে চোখের পাপড়িটা রেখে বলল, নিন, উইশ করুন। চাচা এসে দাঁড়িয়েছিলেন স্লাইডিং ডোরটার ওপাশে। নিজেই দরজা নক করে ওঠার আগে সকালের চোখে গেল ওই দিকে। আড়ষ্ট হয়ে পড়ল সে। আরশানকে বলল, দরজা খুলে দিন, আপনার আব্বা এসেছে। আরশানও একটু অপ্রস্তুত হয়ে গেল। দ্রুত উঠে দাঁড়িয়ে হাতের আধা খাওয়া সিগারেটটা অ্যাস্ট্রেতে চেপে ধরে আগুন নেভালো। চাপা গলায় সকালকে বলল, অ্যাস্ট্রেটা সরিয়ে রাখুন তো, আমি দরজা খুলে দিচ্ছি। রহমান সাহেব নির্বিকারভাবেই ছেলের ঘরে ঢুকলেন। আরশান সকালকে একত্রে দেখে কোনো বিস্ময় বা বিরক্তি প্রকাশ করলেন না। মনে হলো যেন এদের একসাথে করাটাই স্বাভাবিক। সোফায় বসতে বসতে সে নাক কুঁচকে বলল, তুমি স্মোক করেছিলে? আরশান আমতা করে বলল, না না বাবা, স্মোক তো আমি আসলে করি না। এরপর একটু থেমে কথা নিচু করে ম্লান হয়ে বলল, মাঝে মাঝে করি।
সকাল মুখ ঘুরিয়ে ঠোঁট টিপে হাসল। রহমান সাহেব একটু উঁচু গলায় বললেন, মাঝে মাঝেও করো না, এটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তুমি কি বড় হওনি এখনো? সব কথা আমাকে পই পই করে শিখিয়ে দিতে হবে? আরশান কিছু বলল না, নত মুখে দাঁড়িয়ে রইল। বাবা সুযোগ পেলে তাকে দু চারটা কথা শোনাতে পিছপা হন না। সে এক কান দিয়ে ঢোকায় আর এক কান দিয়ে বের করে দেয়। কিন্তু আজকে সকালের সামনে বাবার শাসনের তোপে পড়ে সে বেশ বিব্রত বোধ করতে লাগলো। না তাকিয়ে বুঝতে পারল সে সকাল মুখ টিপে হাসছে। আরশান সাহেব বললেন, বসো তোমরা। দাঁড়িয়ে কেন? বসলো ওরা। তোমার মা সব কেমন চলছে? সকালকে প্রশ্ন করলেন রহমান সাহেব। এই তো চাচা, ভালো। তোমার বাবা ফোন করেছিলেন আজ ভোরে। আমি তোমার সাথে কথা বলতে চাইছিলেন, তুমি ঘুমিয়েছিলে বলে বিরক্ত করিনি। তাই নাকি? হ্যাঁ, বললেন তোমার ফিরে যাওয়ার টিকিট করে ফেলেছেন আগামী 20 তারিখে, 20শে অক্টোবর। শুনে সকাল একটু নিষ্প্রভ গলায় বলল, ও আচ্ছা, আজ তো 4 তারিখ, আর মাত্র 15 দিন পাচ্ছ হাতে। কিন্তু ফিরে যাচ্ছ কেন? কিন্তু এখনই ফিরে যাচ্ছ কেন? তুমি তো কোথাও ঘুরতে যাওনি, কিছুই দেখলে না। এত দূরে এসে এত অল্প সময় থাকলে হয় কি মা? আরশান ফোন কাটল। এক্স্যাক্টলি, কমপক্ষে 3-4 মাস না থাকলে আপনার টিকিটের দামই উসুল হবে না। কয়েকটা দিন হয়ে গেল, অনেকটা দিন হয়ে গেল। আর কত? রহমান সাহেব বললেন, আচ্ছা শোনো, তুমি একটা লিস্ট করে ফেলো যে কোথায় কোথায় তুমি যেতে চাও, কি কি দেখতে চাও। নেক্সট উইকেন্ডে আমি নিজে তোমাকে নিয়ে যাব। সকাল কৃতজ্ঞতার হাসি হেসে বলল, জি আচ্ছা চাচা, অনেক ধন্যবাদ। রহমান সাহেব এবার আরশানকে বললেন, শোনো, পরশুদিন টিলির বার্থডে, এবার ওর 18 হবে। তো এই উপলক্ষে বাসায় কিছু গেস্ট ইনভাইট করা হয়েছে। বিকেলে তোমার মাদার ব্যাকইয়ার্ডে ব্যবস্থা করতে চাইছেন। এখানে কিছু টেবিল চেয়ার দিয়ে গেস্টদের বসার ব্যবস্থা করতে হবে। তোমার কোনো আপত্তি আছে? আরশান পরিষ্কার গলায় বলল, আমার আপত্তির কি আছে? আপনার বাড়ি, আপনি যা খুশি করবেন। বাড়িটা তোমারও। লনের ঘাস টাস তো কিছুই কাটা হয়নি দেখছি। ঠিক আছে, যা করার তোমার মাদারই করে নেবেন। আমার মোয়িং মেশিনটা কাজ করছে না, তাই করতে পারিনি। আপনারটা ঠিক আছে না বাবা? মনে হয়। আমি ঠিক জানি না, এসব তো ফাহাদি ম্যানেজ করে, ওকে জিজ্ঞেস করে দেখো। ঠিক আছে। তুমি থাকছো তো পার্টিতে? না বাবা, আমি কাল যাচ্ছি ভ্যাকেশনে। কবে ফিরছো? 10 দিন পর। রহমান সাহেব বসা থেকে উঠতে উঠতে বললেন, না গেলে হয় না? তোমার বোনের 18 বছরের জন্মদিনে তুমি থাকবে না? বেচারির মন খারাপ করবে তো। আরশান একটু নিস্তেজ গলায় বলল, আমার মাথায় ছিল না যে শি ইজ অ্যাপ্রোচিং 18 দিস ইয়ার। টিলিটাও বড় হয়ে গেল। ডোন্ট ওয়ারি বাবা, আইল ম্যানেজ হার। রহমান সাহেব বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সকাল মৃত গলায় বলল, কাল যাচ্ছেন আপনি 10 দিনের জন্য? আরশান একটু হাসার চেষ্টা করলো। সেরকমই তো কথা। না যাবার কোনো কারণ আছে কি? আছে তো। কি কারণ? আপনার বোনের জন্মদিন। আরশান হাসলো। ভালো বলেছেন, ওটা আমি ম্যানেজ করে নেব। সকাল উঠে পড়ল। কোথায় চললেন? আরশানের প্রশ্ন। যাই। হঠাৎ কি হলো আপনার? ও আপনি বুঝবেন না, বুঝিয়ে বলা যায় একটু? সব কথা বুঝিয়ে বলতে নেই। আপনাকে জোর করে টেনে নিয়ে আসলাম এখানে, অনেকের সাথে যেতে দিলাম না। এর জন্য আপনি আমার উপর রাগ করেছেন? সকাল তাকালো আরশানের দিকে, নরম গলায় বলল, না না, রাগ করিনি।